যে ব্যাংকগুলো সবচেয়ে বেশি টেকনোলজিতে সাউন্ড, তাদের প্রফিট এবং ডিপোজিট সবচেয়ে বেশি। কাউকে যদি আইটি শিখতে হয় তাহলে ব্যাংকারদের কাছ থেকে শিখতে হবে। ঠিক সেই সময় আমার অ্যাকাউন্টে মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন 3 বার টাকা আসে, 2500 টাকা করে। তখন আমি চিন্তা করলাম যে আমার অ্যাকাউন্টে কেন টাকা আসবে, তাও আবার 3 বার। কোনো অ্যাকাউন্টে 170 বার এসেছে, আমি দেখছি আমার গ্রামের এক ছেলে 170 জন নাকি চেপে আছে। কোথায় টাকা, কোথায় যাচ্ছে, কার টাকা, কার প্রয়োজন? আমি সাথে সাথে সোনালী ব্যাংকে আমাদের কলিগকে ফোন করে বললাম যে তুমি এখনই আমার জন্য একটা চালান দিয়ে এই 7,25,000 নিচ্ছি, এই টাকাটা তাড়াতাড়ি সরকারি কোষাগারে জমা করো, এই টাকা আমি নিতে পারবো না। এই অপরাধে প্রধানমন্ত্রী কার্যালয়, ফাইন্যান্স মিনিস্ট্রি, সরকারের উচ্চপদস্থ অফিস থেকে শুরু করে আমার অফিস, এহেন কোনো অত্যাচার আমাকে করেনি। আমাকে 13 বছর প্রমোশন দেওয়া হয়নি, শুধু দেশের স্বার্থে বলার জন্য। আমি ফেসবুকে একটা পোস্ট দিয়ে বলেছিলাম যে সরকারের টাকা কেন আমার কাছে আসবে, এটা একটা মিডিয়াতে চলে গেছে। তো আশা করি আজকে যে স্বাধীনভাবে কথা বলবো আমাকে কেউ ধরবেন না, মারবেন না, বা আমাকে কেউ আঘাত করবেন না। আমি রিয়েল লাইফ কিছু সিনারি আপনাদেরকে বলবো। প্রথমে আমি যে ইন্ডাস্ট্রিটাতে কাজ করি সেখানে প্রায় 60,000 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে গত 20-25 বছরে। লার্জেস্ট ইনভেস্টমেন্ট ইন দ্য কান্ট্রি। এখানে যারা বসে আছেন আইটি ডিপার্টমেন্ট থেকে আসছেন, এদের যে এক্সপার্ট আইটি বাংলাদেশের কোনো সেক্টরে নেই। এত বড় ডাটাবেস হ্যান্ডেল করার ক্যাপাসিটি বাংলাদেশের কারো নেই। এরকম নেটওয়ার্ক হ্যান্ডেল করা প্রায় 10,000 লোক কাজ করে ব্যাংকিং সেক্টর টেকনোলজিতে, যেটা 98 ছিল মাত্র 275 জন। তাদের নলেজ, তাদের প্রজ্ঞা, তাদের সাধনা, নাম্বার অফ ট্রানজ্যাকশান, এইটা বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে গর্জিয়াস। কাউকে যদি আইটি শিখতে হয় তাহলে ব্যাংকারদের কাছ থেকে শিখতে হবে, এটা আমি পরিষ্কার বলে দিতে পারি। যে কোনো সেক্টরের কেউ যদি আইটির এক্সপার্টাইজ নিতে হয়, আমাদের যা আছে আমাদের ব্যাংকে আসতে হবে। 1000 টেরাবাইটের ডাটা হ্যান্ডেল করার ক্যাপাসিটি বাংলাদেশের কারণে ব্যাংকের আছে। এবং আপনারা যাদেরকে দেখতেছেন তারা সবাই 26 বছরে নিজের জীবনটাকে শেষ করে দিয়ে বাংলাদেশের বিজনেসটাকে, আইটিটাকে এখানে নিয়ে আসছে। আমরা সবাই সবার জন্য একটা দাঁড়ান দিতে পারি। আইটি ডিপার্টমেন্টের যে লোকজন আছে সেখানে মাত্র সিকিউরিটিতে কাজ করে খুবই কম লোক, পার্সেন্টেজ হিসাব করলে 1%, 2%। সরকারি আমরা ব্যাংকিং সেক্টরে যে টাকাটা ব্যয় করি তার বেশিরভাগই চলে যায় হার্ডওয়্যার, সফটওয়্যার পার্সেন্টে। ট্রেনিং, এডুকেশন এবং সিকিউরিটির জন্য খুবই কম টাকা ব্যয় করা হয়। কারণগুলো আমরা বলি। এই সেক্টরটাতে এখন প্রায় 50 crore অ্যাকাউন্ট আছে এবং ডিপোজিট অ্যাকাউন্ট আছে প্রায় 16 কোটির উপরে, এবং 20 লক্ষ কোটি টাকার একটা মার্কেট। 20 লক্ষ কোটি টাকার ডিপোজিট আমাদের আছে শুধু ব্যাংকে, ফাইন্যান্সিয়াল এনবিএফআই বাদ দিয়ে। এবং এই যে সেক্টরটা গ্রো করতেছে সেটার ট্রানজ্যাকশন এবং অ্যাকাউন্টের গ্রোথ হচ্ছে 20%। এই 20% গ্রোথ হওয়ার কারণে আমরা ক্যালকুলেট করে দেখেছি যে 2030 সালে বাংলাদেশের ট্রানজ্যাকশন হবে 3000 কোটি ব্যাংকে, যেটা 23 সালে ছিল 932 কোটি। এবং সেই ট্রানজ্যাকশনের সংখ্যাটা 2040 সালের দিকে গিয়ে দাঁড়াবে আপনার 18,000 কোটি, এবং 45 সালে গিয়ে দাঁড়াবে 44,000 কোটি। এটা দাঁড়াবে, আপনি করেন না করেন ট্রানজ্যাকশন যেখানে গিয়ে পৌঁছবেই। যে পারবেন না সে মার্কেট থেকে ছুটে যাবে। যে সকল ব্যাংক এই ফ্লোর মধ্যে থাকতে পারবেন না তাদের ভবিষ্যৎ সেই ব্যাংক নির্ধারণ করবে, বাট মার্কেট ডিমান্ড করে ওখানে আমরা যাবো। এটা খুব বেশি না। যদি আমি গড়ে ধরি যে 5টা ট্রানজ্যাকশন করে একটা লোক, যেহেতু আমাদের পেমেন্ট সিস্টেম ব্যাংকের মূল কাজের বাইরে ব্যাংক চলে গেছে। এখন ব্যাংক কিন্তু ফাইন্যান্সিয়াল সিস্টেমের পার্ট হয়ে গেছে। ব্যাংক হচ্ছে এখন মানি ব্যাংক। আমার অ্যাকাউন্টটা একটা মানি ব্যাংক। আমি যখন 90 দশকে বা 2000 সালের দিকে 10টা ট্রানজ্যাকশন করতাম, এখন আমি 3000 ট্রানজ্যাকশন করি। 45 সালে যদি একজন কাস্টমার করে 15টা ট্রানজ্যাকশন করে, তাহলে 44,000 crore ট্রানজ্যাকশন হয়ে গেছে। আপনারা দেখতে পারবেন। প্রশ্ন হচ্ছে সেটার জন্য আমরা ফিট আছি কিনা, দ্যাট ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চেন। যদি ফিট না থাকেন তাহলে কী পরিণতি হবে তার কিছু স্যাম্পল আমি আপনাদের দিব। এই সেক্টরে এখন প্রায় 2 লক্ষ লোক কাজ করে ব্যাংকিং সেক্টরে, বাংলাদেশ ব্যাংক বাদে, এবং মাসে 60 কোটি ট্রানজ্যাকশন হচ্ছে শুধু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে, যেটা ঘন্টায় প্রায় 10 লাখ। বাংলাদেশের মতো একটা দেশে ঘন্টায় 10 লাখ ট্রানজ্যাকশন হচ্ছে, এটা অত্যন্ত খুশির খবর। পার আওয়ার 10 লাখ ট্রানজ্যাকশন আমাদের দেশের মানুষ করতেছে। এইটা আমাদেরকে সিগন্যাল দেয়
যে আমরা আসলে একটা শক্ত আইটি বেসড কান্ট্রির দিকে যাচ্ছি এবং অলরেডি চলে গেছি। ব্যাংকিং সেক্টরে আমরা যে এত টাকা ইনভেস্ট করলাম তার অনেকগুলো ইম্প্যাক্ট আমরা সরাসরি দেখতে পেয়েছি। তার একটা ছিল ট্রানজ্যাকশন কস্ট রিডাকশন, সবচেয়ে কম হচ্ছে ইন্টারনেট এবং মোবাইল ব্যাংকিংয়ে, যে কারণে অ্যাপস বেসড ব্যাংকিংয়ের প্রতি আমরা ঝুঁকে গেছি। আমরা স্টাডি করে দেখেছি যে ব্যাংকের এই ইনভেস্টমেন্টের ফলে অপারেশনাল এবং এমপ্লয়ি এফিসিয়েন্সি বেড়েছে, যার ফলে প্রোডাক্টিভিটি বেড়েছে এবং তার ফলে ব্যাংকের প্রফিটেবিলিটি বেড়েছে। আপনারা গতকালকে পেপারে একটা রিপোর্ট দেখেছেন অথবা সবসময় দেখবেন, আমি দেখছি যে ব্যাংকগুলো সবচেয়ে বেশি টেকনোলজিতে সাউন্ড তাদের প্রফিট এবং ডিপোজিট সবচেয়ে বেশি। নাম বলতে পারি, ব্র্যাক ব্যাংক, কাজ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইসলামী ব্যাংক এবং আপনারা যারা বাকিরা আছেন, যে যে লেভেলে আছেন তার ডাটাগুলো স্টাডি করে দেখবেন। যার টেকনোলজিক্যাল রিস্ক যত বেশি তার মার্কেট এবং প্রফিট মার্জিন তত বেশি।